শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সব দর্শকদের যারা বিজয়ের মাসের আজকের এই দিনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকালের বাংলাদেশের এই পর্বে। তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি জুলহা জুবাইর আর সাথে আছে আমি রুনিয়া। আজকে আমরা অনুষ্ঠান শুরুর আগে একটা কথা বলছিলাম না, হাসি নিয়ে। আমরা সেই হাসিটা আসলে ছড়িয়ে দিতে চাই আপনাদের সকলের মাঝে। আপনাদের সকালটা সুন্দর হোক এবং একটা হাসি নিয়ে আপনারা এই যে সেটের সামনে যে আমাদের সাথে বসে যুক্ত হন, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। বিজয় মাস সেইটাই আমাদের মনে হয় সবচেয়ে বড় বিজয়, যে লোকজনকে ঘুম থেকে উঠাতে পেরেছি। একদমই তাই। বাহ, এই বিজয়ের সাথে আরেকটা বিষয় মনে করিয়ে দিতে চাই দর্শক, আপনারা যারা জানেন না আসলে আমরা কি বিষয় নিয়ে কথা বলছিলাম। মূলত রুনিয়ার আমি কথা বলছিলাম হাসি নিয়ে, এবং রুনিয়া দাবি করেছে সে নাকি মানুষের মুখের হাসি দেখে বলে দিতে পারে মানুষটার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা রকম ফের তার মাঝে কি কি রয়েছে, তাই তো রুনিয়া? আমি বলতে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষের হাসি দেখলে বোঝা যায় যে তার মনটা আসলে কতটা পরিষ্কার। বাহ বাহ রুনিয়া, বেশ বেশ অগ্রগতি হচ্ছে। ইদানিং তুমি কি খাচ্ছ একটু বলে দাও তো, মানে কোন ধরনের মল্টেড মিল্ক খাচ্ছ? আমরা কি ধরনের মল্টেড মিল্ক আমি খাচ্ছি সেটা নিয়ে আমাদের পরেই কথা বলি, বাট আমরা যেটা বলি সেটা প্রথমে বলে ফেলি। সেটা হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, কালকে থেকে 2 দিন হচ্ছে শুক্র শনি, তো ঢাকায় এবং ঢাকার বাইরে কোথায় কি হচ্ছে সেটা যদি বলে দেই প্রথমে দর্শকদের, সেটা অনেক কাজে দেবে। দর্শক, আপনাদের যাদের এই লাক্সারিটা রয়েছে যে উইকেন্ডে পরিবার সহ ঘুরে বেড়াতে পারেন, কাজের কোনো চাপ নেই, তাদের জন্য এই মুহূর্তে একটু জানিয়ে দিতে চাই আজ কি থাকছে সারা বাংলাদেশ জুড়ে, যেখানে ঘুরে আসতে পারেন পরিবারের সদস্য দিয়ে। প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে। শিশু মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে বাতিঘর শিশুদের সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী 2014 আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সারা দেশের স্কুল পড়ুয়া শিশুদের কাছ থেকে তাদের আঁকা নির্বাচিত সুন্দর ছবিগুলো নিয়ে ধানমন্ডি দিক গ্যালারিতে আজ থেকে 2 দিন ব্যাপী এই প্রদর্শনী শুরু হচ্ছে। ঢাকার আরেকটি খবরের মধ্যে আছে, ছায়ানটে রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় কবিগুরু রবি ঠাকুরের ভাঙা গান ও বাউল অঙ্গের গান নিয়ে অহিনসে এবারের আয়োজন। ভাঙাগড়ার রবি বাউলের গান গান পরিবেশন করবেন কলকাতার শিল্পী রুমা চক্রবর্তী এবং বাংলাদেশের নির্ঝর চৌধুরী। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। বেশ অসাধারণ একটি আয়োজনের কথা জানলাম ঢাকার। এই মুহূর্তে ঢাকার আরও একটি খবর জানিয়ে দিতে চাই, কারণ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ থেকে 2 দিন ব্যাপী জাপান মিউজিক কনসার্ট শুরু হচ্ছে। হিরোয়াকি সাসাকি ও কুনিকো আবিনা নামের জাপানি 2 বাদ্যযন্ত্রী এই কনসার্টের পারফর্ম করবেন, যা শুরু হবে সন্ধ্যা 6:30 থেকে। নিঃসন্দেহে অসাধারণ একটি আয়োজন থাকবে, আপনারা সবাই চলে যেতে পারেন। চট্টগ্রামের মহান বিজয় দিবস 2014 উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রদর্শনী কক্ষে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের দলিলপত্রের বিশেষ প্রদর্শনী। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। নিঃসন্দেহে আরও একটি ভালো আয়োজনের কথা জানিয়ে দিল রুনিয়া। এই মুহূর্তে চলে যেতে চাই একটু রংপুরে। যারা আছেন রংপুরে তাদের জন্য বলছি, আজ বিকেল 5:30টায় রংপুর টাউন হলে মহান বিজয় দিবসকে সামনে রেখে মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিভিন্ন চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং পাশাপাশি বিদেশিদের ক্যামেরায় আমাদের মুক্তিযুদ্ধের যে চিত্র ফুটে উঠেছে সেটির প্রদর্শনী রয়েছে। অসাধারণ একটি আয়োজন, কারণ দুর্লভ এই ফুটেজগুলো আমরা দেখতে পাবো সচক্ষে। নিঃসন্দেহে রংপুরবাসীর জন্য আজকের দিনটি অন্যরকম হয়ে থাকবে। রংপুর একটি খবরের মধ্যে আছে, রোকেয়া দিবস 2014 পালন উপলক্ষে বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে শুরু হয়েছে 3 দিন ব্যাপী কর্মসূচি। আজ তার শেষ দিন। আলোচনা সভা সহ বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে এবারের আয়োজন। এই মুহূর্তে একটু চলে যেতে চাই কুড়িগ্রামে, কারণ বিজয়ের 43 বছর পূর্তিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে 11 দিন ব্যাপী বিজয় উৎসব। উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক, চলচ্চিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, কবিতা পাঠের আসর এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা। উৎসব চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। নোয়াখালীতে প্রতি বছরের মতো নোয়াখালী জেলা শহরের মাইজদির কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় মঞ্চ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বিজয়, বিদ্রোহী বাঙালির জয় এই স্লোগানকে সামনে রেখে 11 দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে, যা চলবে 19 ডিসেম্বর পর্যন্ত। রুনি, আমরা যেটা দেখতে পাচ্ছি বিজয়ের মাস নিয়ে কিন্তু বেশ কিছু আয়োজন রয়েছে। এই মুহূর্তে একটু মুন্সিগঞ্জে চলে যেতে চাই। মুন্সিগঞ্জে এমন কোনো আয়োজন রয়েছে কিনা? বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট 5 দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজনও করেছে। আজ হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালির আয়োজন করেছে তারা। প্রতিদিন বিকেল 4:30 থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে র্যালি, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও আলোচনা সহ বিভিন্ন ধরনের আয়োজনে মুখর থাকছে সেই অঞ্চলটি। এবং মূলত আমরা যেই বিষয়টি জানতে পারলাম যে কুড়িগ্রাম, তারপর রংপুর, ঢাকা,
চট্টগ্রাম, যেই বিভিন্ন আয়োজনের কথা আমরা জানতে পেরেছি, রুনিয়া, নিঃসন্দেহে সবকয়টি আয়োজনই কিন্তু আমাদের বিজয়কে ঘিরে। সবকিছু আমাদের বিজয়কে ঘিরে, এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে মানে বিজয় তো হচ্ছে 16ই ডিসেম্বর, তার আগে তো অনেক এলাকায় মুক্ত হয়ে গেছে, তো তারাও সেটাকে ওইভাবেই সেলিব্রেট করে। এবং আমার মনে হয় এইটা যে সব পরিবারে যাওয়ার জন্য আমাদের প্রজন্ম এবং আমাদের পরের প্রজন্মকেই এটা একদম মানে কাছাকাছি মানে সামনে থেকে দেখানোটা অনেক বেশি জরুরি। একদমই তাই, কারণ আমার জীবনে যেটা হয়েছে যে আমার জীবনে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এই বিষয়গুলোর সাথে এত সুন্দরভাবে আমার পরিচয় আমার হয়েছে আমার পরিবারের মাধ্যমে। আমার পরিবার আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এই বিষয়গুলো। নিঃসন্দেহে আমার বিদ্যাপীঠে যেই স্কুলে আমি ছিলাম, আমার প্রিয় স্কুল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, সহসাই রিউনিয়ন হচ্ছে, আমরা 50 বছর উদযাপন করতে যাচ্ছি, এবং সেই আয়োজন থেকে শুরু করে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে প্রতিটি জায়গায় স্বাধীনতার এত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছিল যে আমার মনে হয় প্রতি প্রজন্মের কাছে যদি আমরা এভাবে হ্যান্ডওভার করতে পারি আমাদের স্মৃতিগুলো, তবে নিঃসন্দেহে আমাদের যে স্বাধীনতার আর্কাইভ স্মৃতিতে, সেই আর্কাইভ আরো অনেক বেশি ডেভেলপড হবে। স্কুল কলেজ থেকে আমরা এটা শিখে ফেলি, কিন্তু পরিবারের কাছ থেকে যখন আমরা সেই মানে হয় না ইনফরমেশনগুলো পাই, কারণ পরিবার হচ্ছে আপনার প্রথম বিদ্যালয় যেটাকে আমরা বলি। যে কোনো শিশু মনের যা মানে পরিবার থেকে যেটাকে বলা হয় সেটাকে তারা একদম ধারণ করে সারা জীবনের জন্য। তো আমরা যদি হয় না ফ্যামিলি লেভেল থেকে বাচ্চাদেরকে মুক্তিযুদ্ধটাকে অনেক সময় অনেক কঠিন করে হয়তো বোঝানো যায় না, এখন একটা 4 বছর বা 6 বছরের বাচ্চাকে বোঝানো খুব কঠিন, কিন্তু তাকে যত সহজ করে ব্যাপারটাকে বোঝানো যায় তাহলে সে না ব্যাপারটা আসলে বুঝতে পারে। এবং এই যে তার দেশের প্রতি ভালোবাসা, এবং এই যে আমরা 10 মাস আমরা যে এই যে এত বড় আমাদের মুক্তির যে সংগ্রামটা ছিল, আমরা যে কষ্ট করে এটাকে অর্জন করেছি, সেই অর্জনটাকে তখন না তার উপলব্ধি করতে পারে যে না এটা খুব সহজ আসলে পাওয়া যায়নি। একদমই তাই। আর এই ধরনের আর্কাইভগুলো নিয়ে যে আয়োজনগুলো থাকে, যে আয়োজনের স্বাধীনতার স্মৃতিচিহ্ন বহন করে এমন বিষয়গুলোর উপস্থাপিত হয়, তখন প্রতিটি মানুষের মনে, আমি বিশ্বাস করি প্রতিটি বাঙালি হৃদয় একবার হলেও এটি নাড়া দিবে। কারণ আমি যেমন যখন জাদুঘরে যেতাম তখন দেখেছি মুক্তিযুদ্ধের বেশ কিছু স্মৃতি সেখানে সংরক্ষিত আছে। আমি জানি না নতুন প্রজন্ম জাদুঘরের প্রতি কতটা আগ্রহী যেতে, তবে সেই স্মৃতিগুলো যদি একবার দেখা যায়, সেই মানুষের মাথার খুলিগুলো, গুলিবিদ্ধ অনেক 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 ধরনের স্মৃতি, সেই স্মৃতিগুলো যদি আমরা একবার দেখি, নিঃসন্দেহে সেই স্মৃতিগুলোকে আমরা আবার পরে ঘুরে আসতে পারবো। কিন্তু এখন কারেন্ট যে আপডেট আছে পত্রিকায় সেটা দিয়ে আমরা শুরু করে দিই আমাদের দিন। আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোতে থেকে আমি শুরু করছি। সুন্দরবনের শ্যামা নদীর মৃগামারি এলাকায় পানিতে কালো তেলের স্তর। গতকাল দুপুর 12টায় ছবিটি তুলেছেন এহসানুল্লাহ। তেল ছড়াচ্ছে উদ্বিগ্ন জাতিসংঘ। সমুদ্রে জাহাজ ডুবি, এবং এইটা আমাদের একটা মানে প্রাকৃতিক বিপর্যয়ের একটা সৃষ্টি হতে পারে। কত অপেক্ষা আর কত অপেক্ষা আর কত কান্না। নির্বাচনের প্রক্রিয়া ঠিক করার তাগিদ। নতুন নির্বাচনের কথা বলছে না ইউরোপিয়ান পার্লামেন্ট। তার সাথে যে খবরটা এসেছে সেটা হচ্ছে সিআইএর বিচারের দাবি। এই ছিল আমার হাতে প্রথম আলোর যে সংবাদগুলো, সেটার শিরোনাম। ধন্যবাদ জানাচ্ছি রুনিয়াকে। দর্শক, আমার হাতে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আছে, যুগান্তরের শিরোনামগুলো একটু শেয়ার করে নিচ্ছি। প্রথমেই তারা যা বলার চেষ্টা করেছে, ঋণের মাত্রাতিরিক্ত সুদের হার, সংসদীয় কমিটির ক্ষোভ অসন্তোষ, 3 মাসের মধ্যে 10% নিচে আনার সুপারিশ, বিনিয়োগ বাড়াতে হলে ব্যাংক ঋণের সুদের হার কমাতেই হবে জানিয়েছে তার সভাপতি, এবং অর্থ পাচার ও বিমা খাতের অনিয়ম খতিয়ে দেখতে কমিটি। এবং এখানে একটি সচিত্র প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি, যেখানে মানবাধিকার দিবস উপলক্ষে বোধহয় কেন্দ্র করে তারা গতকালকে যে মানবাধিকার দিবস ছিল তারই একটি ছবি, জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী মালি, তার একটি ছবি দেখানো হয়েছে এখানে। তার বয়স 17। কমলাপুর থেকে ছবিটি তুলেছেন শামীম নূর। একটি সচিত্র প্রতিবেদন, নিঃসন্দেহে আমি পড়ে দেখতে চাই এর মাঝে কি আছে। শিকল দিয়ে বাঁধা একটি মেয়েকে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে একটু মনে করিয়ে দিতে চাই, এখানে আরেকটি প্রতিবেদন রয়েছে, বিষাক্ত কেমিক্যাল, দেশ বিদেশে প্রাণের পণ্য বর্জন শুরু। এবং সেই সাথে নতুন নয়, পরবর্তী নির্বাচন পদ্ধতি নিয়ে সমাধান চায় ইইউ। এবং সেই সাথে আবার সেই একই প্রসঙ্গ শেষ পাতায় যদি চলে যাই, সুন্দরবনে ট্যাঙ্কার ডুবি, হুমকির মুখে ইরাবতী ডলফিন, ছড়িয়ে পড়ছে ফার্নেস অয়েল। এই ছিল মূলত দৈনিক যুগান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আমার হাতে আছে সমকাল, এবং জুবাইয়ের সমকালে ঠিক একই খবরই এসেছে। প্রাকৃতিক বিপর্যয়ের মুখে সুন্দরবন এবং হুমকিতে ইরাবতী ডলফিন। 70 কিলোমিটার জুড়ে তেল, ভাসছে মরা মাছ, তদন্ত কমিটি। এখানে আরেকটা খবর যেটা আছে সেটা হচ্ছে কোটি কোটি টাকার জমি বেদখল, চিড়িয়াখানার বৈধ রাস্তায় অবৈধ কারবার, রেস্তোরাঁগুলোতে অবৈধ কারবার চলছে। $50 বিলিয়ন স্বপ্ন বাস্তবতা, ঢাকার অ্যাপারেল সামিট থেকে এই খবরটি এসেছে। এবং এখানে আরেকটি আছে, বুধবার নিয়ন্ত্রণ হারিয়ে একটা সচিত্র ছবি আছে, সেটা হচ্ছে বুধবার নিয়ন্ত্রণ হারিয়ে মহানগর প্রভাতীর ইঞ্জিন ও বগি উল্টে পড়ে চিটাগং স্টেশনের প্ল্যাটফর্মে। আর আমি শেষ পাতায় যদি একটু চলে যাই, সেখানে একটা আছে সেলফির বছর,
আর ভাগ্যিস ছাতাটা ছিল, একটা বাদরের হাতে একটা ছাতার মতন কিছু। আমাদের পরে আমরা এই খবরটি পড়ে নিতে পারি। একদমই তাই। দর্শক, আমার হাতে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে, ইত্তেফাকের শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব। প্রথমেই রুনিয়ার মতো একইভাবে আমি বলতে চাই, এখানে একটি সচিত্র প্রতিবেদন। একটি মহানগর প্রভাতী ট্রেনকে দেখা যাচ্ছে দুটি বগি সহ প্ল্যাটফর্মের উপরে উঠে গেছেন এবং বলা হচ্ছে প্ল্যাটফর্মে উঠে গেল মহানগর। ছবির নিচে যে ক্যাপশনটি দেওয়া রয়েছে, মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি গতকাল ভোরে স্টেশনের প্ল্যাটফর্মে উঠে যায়। সুন্দরবনে 100 কোটি টাকা ক্ষতির আশঙ্কা, 50 কিলোমিটার জোরে ছড়িয়ে পড়েছে তেল। বন আইনে মামলার প্রস্তুতি, দুটি তদন্ত কমিটি গঠন। সেই সাথে লিমা সম্মেলন ব্যর্থ হলে প্যারিসও সফল হবে না, জলবায়ু সম্মেলনে বান কি মুনের হুঁশিয়ারি। এবং সেই সাথে বিজয়ের মাসের তাদের প্রতিদিনকার প্রতিবেদন তো থাকছেই। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান মালালা, দরিদ্র শিশুদের সেবায় স্বপ্ন কৈলাসের। এবং সেই সাথে বিমান বাহিনীর আধুনিকায়নে সব সহায়তা দেয়া হবে, প্রধানমন্ত্রী জানিয়েছেন। অন্তর্ভুক্ত হলো K-8W প্রশিক্ষণ বিমান। মূলত ছিটমহলের বাসিন্দাদের অবরুদ্ধ জীবন জীবিকা নিয়েও তারা একটি প্রতিবেদন এখানে করেছে। মূলত এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে যেটি লাল কালিতে যে খবরটি এসেছে সেটা হচ্ছে শিক্ষা খাতে ক্যান্সার, প্রশ্নপত্র ফাঁস, অশুভ ঘটনা সরকারের অনেক সাফল্য ম্লান, অটোমোশন পদ্ধতিতে চালু করা চিরতরে প্রশ্নপত্র ফাঁসের উদ্যোগ নিয়েছে সরকার। আরেকটি খবর আছে, সেটা হচ্ছে সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে সব ধরনের সহায়তা দেবে। এবার গার্মেন্টসের প্যাকেট থেকে 43 কেজি স্বর্ণ উদ্ধার। গোলাপ বানুর কথা, রোকেয়া পদক হাতে গোলাপ বানু। এই খবরটি আসলে আমরা পরে পড়ে নিতে পারি। আর এই তো বিদ্যুৎ মেলায় তাৎক্ষণিক সংযোগ, লোড বৃদ্ধির সুযোগ। ঢাকায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ চলছে। এই ছিল আমার হাতে দৈনিক জনকণ্ঠের। ধন্যবাদ দুনিয়া। দর্শক, আমার হাতে দি ডেইলি স্টারের একটি সংখ্যা আছে, শিরোনামগুলো শেয়ার করে নিচ্ছি। প্রথমে যে প্রতিবেদনটি তারা করেছে ওই সুন্দরবনে ট্যাঙ্কার ডুবি প্রসঙ্গে, সিপেজ স্প্রেড ওভার 50 কিলোমিটার ওয়াটার, সান ক্যান অল ট্যাঙ্কার নট সালভেজড ইয়েট, সুন্দরবনস ইকোসিস্টেম মে টেক ইয়ার্স টু রিকভার। উদ্বেগজনক একটি প্রতিবেদন। সেই সাথে দে ওয়ান্ট জাস্টিস, ফ্যামিলিজ ডিমান্ড পানিশমেন্ট টু দোজ রেসপন্সিবল ফর ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। সেই সাথে অ্যানাদার গোল্ড হল্ট অ্যাট এয়ারপোর্ট। একটু শেষ পাতায় যদি চলে যাই, একটু দেখতে চাই উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে কিনা। ডেইলি স্টারও একইভাবে প্রতিবেদন করেছে ওই মহানগর প্রভাতীর ট্রেনটি প্ল্যাটফর্মে উঠে যাওয়া প্রসঙ্গে, ট্রেন ক্র্যাশেস ইনটু স্টেশন প্ল্যাটফর্ম, ড্রাইভার হ্যাভিং আ ন্যাপ, বিগ কোয়েশ্চেন মার্ক বিহাইন্ড দ্যাট। এই ছিল মূলত ডেইলি স্টারের। একটি উল্লেখযোগ্য নিউজ আছে, বিহাইন্ড সিআইএস টর্চার প্ল্যান, 2 ডক্টরস ওয়্যার পেইড 81 মিলিয়ন ফর ইট। ইন্টারেস্টিং, আমি প্রতিবেদনটি পড়ে দেখতে চাই। আমাদের সেই প্রতিবেদনটি পড়ে দেখা উচিত। এবং মোটামুটি যে সবগুলো খবরের কাগজে একই রকমের খবর, সুন্দরবনে যে তেলের ট্যাঙ্কার যেটা ডুবি হয়েছে এবং এটা যে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনের উপর কতটা যে ক্ষতি হয়ে আসবে এবং 100 বছরেও পূরণ হবে না এমন একটি আশঙ্কা করছে। সেই সাথে একটি বিষয় আমি তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই রুনি, আমি তোমার সাথেই আমার কথা হচ্ছিল যে মালালা ইউসুফের নোবেল জয়নে, এবং আমি বলছিলাম যে সম্ভাব্য হয়তো পাকিস্তানের হতে পারে এমন কিছু। যাই হোক, সেই সম্ভাব্যতা কতখানি পূরণ হয় এটাই দেখার অপেক্ষা। আর দর্শক, এই কথা বলতে বলতেই সময় হয়ে গেল আমাদের প্রথম চায়ের বিরতিতে যাওয়ার। আপনারা কোথায় যাবেন না, চায়ের কাপ হাতেই ফিরুন আমাদের সাথে। বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের একটু মনে করিয়ে দিতে চাই, আজ কিন্তু সপ্তাহের শেষ কর্মদিবস, নিঃসন্দেহে সবার মনে আছে। এবং শেষ কর্মদিবসের সপ্তাহের শেষ সকালের বাংলাদেশ নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর এবং রুনিয়া। এবং এই মুহূর্তে যেহেতু মাত্রই সকাল আপনাদের শুরু হচ্ছে সকালের বাংলাদেশের সাথে, তাই আপনাদের জন্য যারা এইমাত্র যুক্ত হচ্ছেন তাদের জন্য সুন্দর একটা সকালের শুরু দেখিয়ে দিচ্ছি।
সোনা সোনা সোনা, লোকে বলে সোনা সোনা নয় যেন খাঁটি, তার চেয়ে খাঁটি অনেক বেশি আমার বাংলাদেশের মাটি। এটা তো আমরা প্রতিদিন বলছি যে একদমই তাই, প্রতিদিন দেশকে বলছি। ভালোবাসা আর দেশের জন্য ভালোবাসা নিজের মধ্যে রাখা। একদমই তাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশের প্রতি যে মমত্ববোধ, তা কিন্তু দেশমাতৃকার মাটি ছাড়া অন্য কোথাও দাঁড়িয়ে এতটা হয়তো অনুভব করা যায় না। তবে অনেকেই বলেন যারা দেশ ছেড়ে বাইরে পাড়ি জমিয়েছেন জীবন জীবিকার তাগিদে, তারা দেশকে নাকি অনেক মিস করেন। এই উপলক্ষে বেশ কিছু লেখাও আমরা পড়েছি। আমার খুব মনে করিয়ে দেয় একটা লেখার কথা, মনিকা আলীর গোয়িং হোম সিনড্রোমের কথা, যেখানে একটি চরিত্রের কথা বলা হয়েছে যে প্রতিবারই দেশে ফিরে যাওয়ার কথা চিন্তা করে সব গুছিয়ে, আলটিমেটলি তার আর ফিরে যাওয়া হয় না, শুধু তার লাশটি দেশে ফেরত চলে আসে। দেশের বাইরে বসে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে বাংলাদেশের মাটি থেকে, স্বাধীন দেশের বুক থেকে আমি জুবায়ের আপনাদের সবাইকে বিজয় মাসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মনে করিয়ে দিতে চাই দেশটি আপনাদেরই, আপনাদের অপেক্ষায় আছে। যে যেখানেই বসে শুনছেন, যে যেখানেই বসে দেখছেন, ফিরে চলে আসুন। এই বিজয়ের মাসটিতে অন্তত আমরা একসাথে উদযাপন করি আমাদের বিজয়। অবশ্যই এখানে এই বিজয় মাসটিতে যেটা একটা বন্ধ পাওয়া যায়, সেজন্য যারা বিদেশ আছেন তাদেরকে আমরা এই আহ্বানটা থাকবে যে সেই বন্ধটা তো অন্য কোথাও ঘুরতে না গিয়ে দেশে একবার ঘুরে যান। একদমই তাই, কারণ বৈশ্বিকভাবে আমরা যে দেশের দিকেই তাকাই তারা তাদের বিজয়ের এই দিনটিকে অনেক অনেক ব্যাপকতার সাথে সেলিব্রেট করে এবং এই ব্যাপকতার কিছুটা অংশ আমরাও আপনাদের কাছ থেকে জানতে চাই। আমরা জানতে চাই বিজয় মাসের আপনাদের কি কি আয়োজন থাকছে আপনাদের এলাকা জুড়ে। এই আয়োজনের কথা আমাদের জানাতে পারেন আপনারা অন্য ধরনের কি প্রস্তুতি নিয়েছেন এই দিনটিকে সেলিব্রেট করার জন্য। জানানোর মাধ্যম কিন্তু একটাই, আর তা হচ্ছে ফেসবুক, যেখানে যুক্ত থাকতে হবে আমাদের সাথে। আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/সকালের বাংলাদেশ। সার্চ করলেই পেয়ে যাবেন। আমি রুনিয়া বেশ অনেকক্ষণ অনলাইনেও থাকবো, আপনাদের প্রশ্নের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় সারপ্রাইজিং ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মনে করি যে ঢাকা এবং বাংলাদেশের লোকজনই আমাদেরকে দেখে, কিন্তু আসলে এটা একদম ঠিক না। অনেক মানে আমার অনেক আন্টি আছে, অনেক আপার আছে যারা বিদেশ থেকে দেখেন এবং তারা বলেন যে তারা আমাদের অনুষ্ঠানটি দেখেন এবং তাদের ভালো লাগে এই কারণে, বিকজ তারা মনে করে যে সকালের যে রূপটা আমরা দেখাতে পারি, এই যে সকালে মর্নিং ভিজুয়াল যেগুলো আসে বা আমাদের বিভিন্ন এলাকার যে ছবিগুলো আমরা দেখে, এটা আসলে দেশে বসে তো কখনো দেখা সম্ভব না। রুনিয়া, তোমাকে একটু মনে করিয়ে দিতে চাই, তুমি অনুপস্থিত ছিলে গতকাল, কিন্তু আমরা দুজন অতিথি পেয়েছিলাম আমি দেখেছি সেটা ফেসবুকে, যারা অনেকদিনই সকাল দেখেন না, সুতরাং আমাদের সুবাদেই তাদের সকাল দেখা হচ্ছে। দুজন চলচ্চিত্র নির্মাতা, একজন বাঙালি, তিনি অনেককাল বাইরে আছেন, নিউ ইয়র্কে আছেন গত 22 বছর ধরে, এবং অসীম যিনি ভারত থেকে এসেছিলেন, অসীম সিনহা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আর এই মুহূর্তে একটু মনে করে দিতে চাই যে আমরা বিদেশে যারা আছেন তাদের কথা বলছি, তাই না? আমার অনেক বন্ধু এবং বান্ধবী রয়েছেন যাদের পরিবার পরিজনকে নিয়ে তারা আমাদের এই আয়োজনটি দেখেন। তাদেরকে একটু বলে দিতে চাই যে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের এই দেখাটাই আমাদের অনুপ্রেরণা, আপনাদের কথাগুলোই অনুপ্রেরণা। যখন জানি যে আপনারা আমাদের দেখছেন এবং সুন্দরভাবে দেখার ফলে এই যে সকালের যে বাংলাদেশের রূপ আপনাদের অনেক বছর দেখা হয় না, তাকে মিস করছেন আপনারা, নিঃসন্দেহে আমাদের প্রাণ সঞ্চার করে, আমাদের আরও একবার অনুপ্রাণিত করে নতুন কিছু করার। আর এই মুহূর্তে নতুন আরও একটি বিষয় করতে চাই, তা হচ্ছে আজ যাদের জন্মদিন তাদের জন্য জন্মদিনের উইশটা একটু দিয়ে দিতে চাই। রুনিয়া, একটু বলে দিবে নাকি? তুমি শুরু করে দাও, আমি যোগ করছি তোমার সাথে। আচ্ছা, তুমি তাহলে আমার সাথে যোগ করো, আমি শুরু করছি। আজ প্রথমেই যে বিষয়টি আছে, সামিউল ইসলাম সিফাত তিনি বলেছেন আজ তার জন্মদিন, তাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি। এবং আবুল কালাম আজাদ, তার বন্ধু আবুল বালামের শুভ জন্মদিন। আবুল কালাম আজাদ তার বন্ধু বালাম, বাহ, আবুল কালাম বালামের জন্মদিন, শুভ জন্মদিন, তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন। সেই সাথে মিরান নাজমুস সাকিব, আমাদের সিলেটের বন্ধু বলবো, শুভাকাঙ্ক্ষী বলবো, যে প্রতিনিয়ত আমাদের সিলেট থেকে আমাদের সাথে যুক্ত থাকে এবং আমাদের তাদের সংবাদগুলো জানিয়ে দেয়, সেই বলছে আজ তার বন্ধু মাহবুব হাসান জন্মদিনের শুভেচ্ছা তাকে পৌঁছে দিচ্ছে। এবং সেই সাথে 12ই ডিসেম্বর তার সেই একই বন্ধুরই বিবাহ বার্ষিকী অগ্রিম জানিয়ে দিয়েছে সাকিব। নিঃসন্দেহে আমাদের পক্ষ থেকে আপনার বন্ধুকে আজ জন্মদিনের শুভেচ্ছা এবং আগামীকালের অগ্রিম শুভেচ্ছা, বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আগামীকালও তাকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে দেব। একদমই তাই। কে আর আজাদ বলছেন আজ তার ভাগ্নি রূপন্তীর জন্মদিন, রূপন্তীকে অনেক অনেক উইশ করে দিলাম। রূপন্তীকে অনেক অনেক বেশি, এবং রূপন্তী নামটা এত শুনে রূপকথার মতন। আমি নামের অর্থটা জানতে চাই। একদমই তাই, রূপন্তী নামের অর্থটা আমিও বেশ কিছু মানুষজনকে চিনি রূপন্তী নামের। কিউট কিনা এটা না হয় নাইবা বললাম। যাই হোক, তানভীর সাদ্দাম আপনি লিখছেন আগামীকাল আমার আদরের ছোট ভাই সৌরভের জন্মদিন। সৌরভের জন্য তানভীর তার বড় ভাই উইশ করেছেন, আপনাদের জন্য উইশ থাকছে। উনি একটু এবং তানভীর, আপনাকে ধন্যবাদ, আপনি আপনার ভাইয়ের জন্মদিনটি আমাদের সাথে শেয়ার করেছেন। এবং সৌরভ, আপনার নামের মতনই আমরা চাবো যে আপনি চারিদিকে সৌরভ ছড়াতে থাকেন। বেশ। আচ্ছা রুনিয়া, তোমার যেন জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার ছিল। আমার জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার ছিল, সেটা হচ্ছে আমার নিজের কাজিন, আমার মানে খালাতো ভাই জিশান আলম। সে থাকে মানে আমাদের দেশের বাইরে, সে যেহেতু আমাদের দেশে থাকে না, তাই আমি আজকে ওকে উইশ করতে পারছি না সামনাসামনি, কিন্তু টিভি সেটে বসে জিশান হ্যাপি বার্থডে জিশু।
আচ্ছা, বাহ, বেশ সুন্দর করে এখানে যত জিসান আছে নিঃসন্দেহে সবাই কেমন জানি মানে থাক না নাই বললাম। আর এই মুহূর্তে আমরা আরো একটা বার্থডের কথা মনে করে দিতে চাই, যেটা আমি কিছুদিন আগে বোধহয় একবার ভুল করেছিলাম। আমাদের শ্রদ্ধেয় অভিনেত্রী এবং সিঙ্গার আঞ্জুমান আরা বকুল, আজ তার জন্মদিন। আমি অগ্রিম তাকে উইশ করে ফেলেছিলাম একবার, আজ আরো একবার উইশ করে দিলাম। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপু আপনাকে। বকুল আপা, আপনাকে জন্মদিনের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এবং জুবাইর তো আপনাকে ডাবল উইশ করেছে, তো কেক না হলে আমরা ডাবল খাবো না, একবার তো খেতে আসবো। আমি জুবাইয়ের সাথে আসছি। আচ্ছা, নিঃসন্দেহে আমরা কেক খেতে আসছি, কখন কাটা হবে জানিয়ে দিলেই হবে। আর রুনিয়া, তোমাকে একটি বিষয় বলার আছে। ইদানিং আমি তোমাকে প্রশ্ন করছিলাম যে তুমি কোন ধরনের মল্টেড মিল্কে আছো। আচ্ছা, তোমার তো মূলত কাল থেকে আবার সেই রান্না চর্চা শুরু হবে। আমার রান্না চর্চা শুরু রান্না হবে। চর্চায় ঠিক আছে, যখন রান্না চর্চার কথা তুমি মনেই করিয়ে দিলে, তো রান্না চর্চার কথাটা আমি এসে বলছি দর্শক, যে কখন আমরা রান্না করছি এবং কখন আমরা রান্না করব এবং কখন সেটার পুনর্প্রচার হবে। কিন্তু তার আগে একটা বিরতি নিচ্ছি, নাস্তার প্লেটটা নিয়েও ফেরত আসতে পারেন আমাদের সাথে। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। আপনাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি, যারা নাস্তার প্লেট হাতে এসে বসেছেন বা যারা অনেকেই সকালবেলা আছে যে আমার মতো অনেক আনন্দ করে ভাত খান, মানে আমার মতো মানে আমাদের মতো করে অনেক আনন্দ করে ভাত খান। ভাতের বল, প্লেট, গামলা যে যেটাই নিয়ে বসেছেন, সবাইকে জানাচ্ছি এই সকালটা উপভোগ করা, এটাই হচ্ছে মূল বিষয়টা। মূলত যে যেখানে যেভাবে যুক্ত আছেন উপভোগ করতে থাকুন সকালের বাংলাদেশ, এটাই। আজকে কিন্তু শুক্রবার বা শনিবার না যে লোকজন গামলা নিয়ে বসবে, আরাম করে আয়েশ করে খাবে। আমি জুবাইরের কথা মধ্যে যেতে চাচ্ছি না, আমি সরাসরি চলে যেতে চাচ্ছি দেশ বিদেশের লেটেস্ট নিউজ আপডেট নিয়ে। আমাদের স্টুডিওতে ইমতিয়াজ মাশরাফি আছে, তার কাছে। শুভ সকাল ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। রাজধানীর খিলক্ষেত থানাধীন পিঙ্ক সিটি মডেল টাউন এলাকা থেকে সাইফুল কবির নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বিদেশ পাঠানোর কথা বলে গ্যারেজ মালিক ওয়াদুদের কাছ থেকে টাকা নেয়ার পর নানা টালবাহানা করে সাইফুল। এক পর্যায়ে ক্ষুব্ধ ওয়াদুদ ধরে নিয়ে যায় সাইফুলকে। গত 2 ডিসেম্বর তাকে হত্যার পর মাটি চাপা দেওয়া হয়। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে ওয়াদুদকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে বুধবার রাতে ব্যবসায়ী সাইফুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। ঘন কুয়াশার কারণে এখনও বন্ধ শিমুলিয়া কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল। তবে 7.5 ঘন্টা পর পারাপার শুরু হয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। কুয়াশার তীব্রতা, সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে উভয় ঘাটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে যাত্রী বোঝাই 2টি ফেরি আটকা পড়ে। শিমুলিয়ায় নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাটে পারাপারের অপেক্ষায় আছে কয়েকশো যানবাহন। সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া জ্বালানি তেলের ট্যাঙ্কারটি এখনও উদ্ধার করা যায়নি। খোঁজ মেলেনি মাস্টার মোখলেসুর রহমানের। এদিকে ট্যাঙ্কার থেকে নদীতে ছড়িয়ে পড়েছে ফার্নেস অয়েল, দূষিত হচ্ছে পানি ও পরিবেশ। এ ঘটনায় মামলা করেছে বন বিভাগ। পদ্মা অয়েল কোম্পানির পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। কাজ শুরু করেছে ঘটনা তদন্তে গঠিত 3 সদস্যের কমিটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে ডলার বিক্রির সাথে জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্ম পুলিশ। তাদের কাছ থেকে 17 লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়। বুধবার মধ্যরাতে বিমানবন্দরের কনকোর্স হল থেকে মোহাম্মদ আলী এবং বিমানবন্দর জনতা ব্যাংক এটিএম বুথের কেয়ারটেকার মোসলেম উদ্দিনকে আটক করে পুলিশ। ইসরায়েলি বাহিনীর পিটুনিতে জিয়াদ আবু আইন নামে এক মন্ত্রীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ হয়েছে ফিলিস্তিন জুড়ে। অবিলম্বে দোষী সেনার বিচারের দাবি জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এ ঘটনাকে বর্বরতম আচরণ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মন্ত্রীর মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ফিলিস্তিন জুড়ে। এছাড়া ইসরায়েল কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশ স্টুডিওতে রুনিয়া এবং জুবাইরের কাছে। রুনিয়া। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে আমাদেরকে এই লেটেস্ট নিউজ আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য, এবং আপনাকে শুভ সকাল। শুধু আপনাকে না মাশরাফি, আপনার সাথে আমাদের নিউজ স্টুডিওতে যে সকল সহকর্মী রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এবং আমাদের বেশ বড় একটি টিম আমাদের পুরো বাংলাদেশ জুড়ে ঘুরে বেড়াবে, সেই ঘুরে বেড়ানো টিমটির জন্য রইল অনেক অনেক শুভ সকাল। বেশ মজা করছে তারা,
অনেক আপডেট নিউজ আমাদের জানাচ্ছে। এবং এই শীতের মধ্যে তুমি একটু চিন্তা করে দেখো তুমি কি পরিমাণ কুয়াশা থাকে সকালবেলা, এই কুয়াশার মধ্যে মানে হয় না এই কুয়াশা ঠেলে একটা নিউজের জন্য বের হতে পারাটা কিন্তু বিশাল বড় ব্যাপার। নিঃসন্দেহে রুনিয়া, কুয়াশার ব্যাপারে যেহেতু আসলাম একটু মনে করিয়ে দিতে চাই দর্শক, আপনারা যারাই বাড়ি ছাড়ছেন যে কোনো গন্তব্যের উদ্দেশ্যে, যারা অনেক সকালে বাড়ি যাচ্ছেন বা যারা দূরপাল্লার যাত্রা করবেন আজ ঢাকা ছেড়ে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন, যেমন আমি অনেকেই জানি যারা আজ ঢাকা ছাড়ছেন, তাদের একটু মনে করিয়ে দিতে চাই রাস্তায় কিন্তু কুয়াশার অনেক 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 প্রভাব রয়েছে এবং যেই সকল অঞ্চল রয়েছে ফাঁকা সেই জায়গাগুলোতে কুয়াশা কিন্তু খুব জেঁকে ধরেছে এবং পথচারী যারা আছেন, যারা পথের মাঝখান দিয়ে পার হওয়া যাদের রয়ে গেছে এখনো, যারা আমরা অভ্যাস বদলাতে পারিনি, তাদের একটু সচেতন থাকতে হবে, কারণ কুয়াশার জন্য 10 হাত দূর পর্যন্তও কিছু দেখা যায় না। আমি হচ্ছি তার বাস্তব প্রমাণ। আমি যখন সকালে আসছিলাম আমি রাস্তায় কিছুই দেখতে পাচ্ছিলাম না, তাই যে যেখানেই যাচ্ছেন, যে যেভাবেই যাচ্ছেন একটু সচেতন থাকবেন। রুনিয়ার কিছু বলার আছে? আমার বলা আছে যারা পথচারী আছেন, যারা পথ পারাপার করেন, তারা যদি পারেন হাতে একটা টর্চ লাইট রাখার চেষ্টা করবেন। যখন আপনি রাস্তা পারাপার করবেন যদি আলোটা দেন তাহলে হয়তো গাড়ির আলো বুঝতে পারবে যে কেউ হয়তো পার হতে চাচ্ছে। একদমই তাই। আর এই গাড়ির আলো ফলো কিন্তু করতে হবে, কারণ আলো ফলো না করলে একদম জীবনের আলো নিভে যেতে পারে। এই আলো নিভে যাকে এটা চাই না। তবে এই মুহূর্তে কুয়াশা প্রসঙ্গে যেহেতু ছিলাম, একটু চলে যেতে চাই রাজশাহীতে, কারণ আমাদের সহকর্মী সোহরাব হোসেন আছে রাজশাহীতে। আমরা তার কাছ থেকে একটু দেখে নিতে চাই তিনি আমাদের জন্য কি রেখেছেন। শুভ সকাল সোহরাব। শুভ সকাল জুবায়ের। কুয়াশা নিয়ে কথা বলছিলেন, তো যাই হোক আমিও কিন্তু কুয়াশায় দেখাবো। একই সাথে কিন্তু আমরা আজকে চলে এসেছি রাজশাহীর লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর মূলত লক্ষ্মীপুর জেলা নয়, কিন্তু রাজশাহীর একটি অন্যতম স্থান এই লক্ষ্মীপুর অনেক ব্যস্ততম একটি স্থান। তো লক্ষ্মীপুর আমরা কখনো দেখাইনি, যার কারণে কিন্তু আজকে এই লক্ষ্মীপুরে আসা। আপনি হয়তো আমার চারপাশে দেখতেই পাচ্ছেন অনেকটা বৃষ্টির মতো কুয়াশা পড়ছে এবং প্রচন্ড শীত, যাকে বলে ওয়ান কাইন্ড অফ ফ্রিজিং কোল্ড। তো লক্ষ্মীপুরটা আসলে এই কারণে বিখ্যাত যে সকাল থেকে সন্ধ্যা এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু রাজশাহীর এই লক্ষ্মীপুর কিন্তু ব্যস্ত থাকে। এবং আপনি এই মুহূর্তে যে চত্বরটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মিন্টু চত্বর। তো এই মিন্টু চত্বর এবং একই সাথে যে লক্ষ্মীপুর এই এলাকাটি অনেক ব্যস্ততম এবং অনেক 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 মানুষের আনাগোনা ঘটে কিন্তু এখানে, এবং পাশেই রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এই যার কারণে কিন্তু এখানকার ব্যস্ততা একটু বেশি। তবে জুবাইর, একটি বিষয় আমি আপনাকে জানাতে চাই যে এই প্রতিদিন কিন্তু সকালের দৃশ্যটা এই যে শহরের বাইরে থেকে কিন্তু অনেক প্রান্তিক শ্রেণীর মানুষ কিন্তু এখানে চলে আসে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন কোদাল এবং ডালা নিয়ে কিন্তু মানুষজন শহরের বাইরে থেকে তারা আসে। মূলত তারা কিন্তু দিনমজুর এবং তারা একটু কাজের সন্ধানেই কিন্তু আসে। আমরা একটু যদি তাদের সাথে কথা বলি যে তাদের শীতটা কেমন কাটছে, একটু তাদের সাথে কথা বলি। শুভ সকাল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছেন। এই যে শীত, তো প্রচুর শীত পড়েছে, আপনাদের শীত কেমন কাটছে? বাড়িতে আসতে ঠান্ডাতে হুলহুল করে কাঁপছি, শীতে কুয়াশাতে আন্ধারে এলছে রাস্তা। তাই না? এই যে আপনারা তো দিনমজুরের কাজ করেন, তো কাজের ক্ষেত্রে কিরকম ব্যাঘাত ঘটে? কাজের ক্ষেত্রে কাজ হলে ভালো, আমরা মরদ। কাজ হলে চাকরিরা পারবে না, আর কাজ না হলে আমরা মাদের ভালো, মাগের চেয়েও খারাপ। আচ্ছা, যাই হোক আর কি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি যেটি বলছিলেন সেটি হলো যে তারা হচ্ছে কাজের মানুষ এবং তারা কাজ পেলেই মূলত তারা খুশি থাকে। তো যাই হোক, আমরা কিন্তু লক্ষ্মীপুরের আরো দৃশ্য দেখাতে চাই। মূলত এখানকার যে চায়ের স্টলগুলো সবটা সময় 24 ঘন্টায় খোলা থাকে এবং এই চায়ের স্টলগুলো বেশ জমজমাট হয়ে ওঠে এবং মানুষের ব্যাপক ভিড় কিন্তু লক্ষ্য করা যায়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন। আমি একটু একটা চায়ের স্টলে ঢুকি। শুভ সকাল, কেমন আছেন? কুয়াশাকালে খুব অবস্থা ভালো না, কুয়াশা, প্রচন্ড কুয়াশা। না, ব্যবসা কেমন চলছে? ব্যবসা খুব ভালো না, লোকজন বাড়াচ্ছে না, তাতে আমাদের ব্যবসা হচ্ছে না। শীতে দৌড়ে আসছি রুজির আশাতে, কিন্তু আমাদের হচ্ছে না। কুয়াশা, প্রচন্ড কুয়াশা, কুয়াশার কারণে লোকজন বাড়াচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না। কি করে চলবে এটাও আমরা কোনো ঠিক পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়, কিন্তু তারপরেও করার কিছু নেই, যেহেতু আসলে পরিবেশ আমাদের সাথে, পরিবেশ এবং প্রকৃতি আমাদের সাথে বৈরিতা করছে, যার কারণে আমরা অনেকটা এর মধ্যে একেবারে সংকুচিত হয়ে পড়েছি আমরা সবাই। তো জুবাইর, এই লক্ষ্মীপুরে কিন্তু আরো খ্যাত আছে। মূলত লক্ষ্মীপুরে অনেক ধরনের মেডিকেল সেন্টার, একই সাথে ক্লিনিকগুলো রয়েছে এবং সেই সাথে অনেক ধরনের ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন ধরনের মেডিসিন সেন্টারগুলোও কিন্তু এখানে রয়েছে, যার কারণেই সকাল থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত এই লক্ষ্মীপুর কিন্তু একেবারে ব্যস্ত থাকে। তবে আমি কিন্তু আজকে এখানেই বিদায় নিতে চাই। তবে বিদায় নেওয়ার আগে কিন্তু আমি আজকে একটি গোমর ফাঁস করবই। তানভীর, আপনাকে বলছি, সেটি হলো যে আপনার এই অসাধারণ হামনাত এবং দেশাত্মবোধক গান থেকে কিন্তু আমাদের দর্শকদেরকে আপনি বঞ্চিত করবেন না। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ জানাচ্ছি সৌরভকে।
সোহরাব, অনেক 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 ধন্যবাদ। আসলে হঠাৎ করে আমি ঠিক বুঝলাম না অনেক দূর কিভাবে অনেক কিছু পৌঁছে যায়। ঠিক আছে, আমার সৌরভ, জন্যই আমি একটা ছিল ছোট কিনা। কারেকশন দিয়ে দিই, সেটা আসলে মানে তানভীর ছিল না, এটা আসলে জুবাইর ছিল। জুবাইর যে এত সুন্দর হামনাদ গেতে পারে এটা আমারও ধারণা ছিল না, এবং আমি ঠিক করেছি এর পরের কোনো একটা অনুষ্ঠানে আমি ওকে অতিথি করে নিয়ে আসবো এবং ওকে আমি ইন্টারভিউ করব। সোহরাব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হামনাত না শুধু, সেই সাথে অনেক গানও ছিল। হ্যাঁ, দেশাত্মবোধক ছিল, অনেক গান ছিল, অনেক গানও ছিল, দেশাত্মবোধক গানও ছিল। আর একটা বিষয় দর্শকদের একটু মনে করিয়ে দিতে চাই, আসলে আমি সোহরাবের এই ঠিক অনাকাঙ্ক্ষিত এই ফিডব্যাকটাতে আমি খুব বিচলিত এবং একটু 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 সারপ্রাইজ হয়েছি যে সোহরাব ওখান থেকে কানেক্টেড ছিল, সে শুনছিল। আসলে একটা আয়োজনের মাঝে যখনই আমরা সময় পাই, আমরা খুব উপভোগ করে এই আয়োজনটি আপনাদের জন্য উপস্থাপন করি, যাতে করে আমাদের মাঝের যে এনার্জিটুকু আছে সেই এনার্জি আপনাদের মাঝে ছড়িয়ে যায়। আমাদের সাথে যারাই যুক্ত রয়েছেন, আমাদের সবারই চেষ্টা থাকে এই পজিটিভ এনার্জিটা একদম ছড়িয়ে দেয় আপনাদের মাঝে। আর এই মুহূর্তে একটু পজিটিভ এনার্জি ছড়িয়ে দিতে চাই ফেসবুকের মাধ্যমে, কারণ আপনারা ফেসবুকে অনেক কিছু লিখে পাঠিয়েছেন, একটু পড়ে নিতে চাই। প্রথমে যার কমেন্টটি পড়বো, রুনিয়া কমেন্টটি পড়ছি, মনোযোগ দিয়ে শুনবে। কমেন্টটি করেছেন আবু সালমান শুভ। আপনি লিখছেন, আমরা যদি প্রত্যেক দিন সকাল শুরু করতে পারি আনন্দদায়ক কিছু শুধুমাত্র এই সকালের বাংলাদেশের মাধ্যমে, তাহলে ক্ষতি কি? একটু সকালে উঠে এই অনুষ্ঠানটা দেখা। আমি যমুনা টেলিভিশনকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবু সালমান শুভ। আবু সালমান শুভ, আমাদেরও প্রচেষ্টা এটাই থাকে যে আমরা সকালটাকে একটা হ্যাপি মর্নিং শুরু করতে চাই, কারণ এই যে সারাদিন এই যে সকালবেলা একটু হাসি, একটু যোগ করা, একটু খুনসুটি, এগুলো না সারাটা দিন আমাদেরকে একটা অনেক বড় একটা পজিটিভ এনার্জি দেয়, এবং সেই এনার্জিটা শুধু আমাদের মাঝখানে থাকে না, আমরা যখন স্ক্রিনে হাসিটা দিই তখন সেই হাসিটা আসলে আপনাদের মুখে ছড়িয়ে যায় এবং আপনাদের হাসিটাই ফেসবুকের মাধ্যমে আমাদের কাছে আবার ফেরত চলে আসে। একদমই তাই। আর অনেকেই চিন্তা করতে পারেন হয়তো সকালবেলা 1 ঘন্টার জন্য থাকে, তারপর ভুলে যায়। একদমই না, প্রতিটা দিন যখন অনুষ্ঠানটা শেষ হয় অপেক্ষায় থাকে কখন আরও একবার আপনাদের সাথে যুক্ত হব, আপনাদের সাথে নিজেদের কথাগুলো শেয়ার করে নিব। এই মুহূর্তে মুস্তাফিজুর রহমানের কমেন্টটি শেয়ার করছি। গুড মর্নিং ভাইয়ান আপু, আমি আগে সকালে অনেক লেট করে ঘুম থেকে উঠতাম। একদিন আমার এক বন্ধু বলল, যমুনা টিভিতে একটা সকালের বাংলাদেশ প্রোগ্রাম হয়, সেটা দেখ, তোর সকাল সকাল ঘুম ভাঙবে। তারপর থেকে আমি প্রতিদিন 7টার আগে ঘুম থেকে উঠে সকালের মিষ্টি ছবি তুলবার জন্য বের হই ফটোগ্রাফারের মতো। তারপর 7:30 থেকে 8:26 পর্যন্ত যমুনার সকালের বাংলাদেশ প্রোগ্রামটা দেখি, আর এটা দেখে আমার একটা নেশা হয়ে গিয়েছে। আমি প্রতিদিন কমেন্ট করি, বাট একটাও পড়েন না। এই যে পড়ে দিলাম মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, আপনার কমেন্ট আমরা পড়ে দিলাম, এবং এই যে আপনার বন্ধু যিনি আপনাকে এই মানে ইনফরমেশনটা দিয়েছিল যে যমুনা টিভিতে মর্নিং শো একটা হয় সকালের বাংলাদেশ, আপনি তাকে আজকে কি বলে, আমি যেটা বলছি সেটা অনেক ধন্যবাদ দিবেন, এবং বন্ধুর সাথে তো দেখা হবে, তো তাকে একটা টাইট হাগ দিয়ে বলবেন থ্যাংক ইউ দোস্ত। একদমই তাই। আমাদের এই মুহূর্তে যত বন্ধু রয়েছেন, যে যেখানেই রয়েছেন, আমার যে বন্ধু রয়েছেন, রুনিয়ার যে বন্ধু রয়েছেন, সবাই সেই সকল বন্ধুদের বলছি ধন্যবাদ। আপনারা আমাদের জীবনে থাকার জন্যই আমাদের জীবনটা এত সুন্দর। পরবর্তী কমেন্টটি পড়ে নিচ্ছি। আর মুস্তাফিজুর রহমানকে একটি বিষয় বলতে চাচ্ছি। আপনি বলেছেন যে দেখাটা একটা নেশার মতো হয়ে গেছে। নিঃসন্দেহে যে কোনো ভালো অভ্যাস যদি নেশায় পরিণত হয়, নিঃসন্দেহে তা আপনার জীবনেও প্রভাব ফেলবে। জুয়েল খানের কমেন্টটি পড়ছি। কলমে কালি আছে, খালি আছে ডায়েরির পাতা, তবু লিখতে ইচ্ছে করে না এ মনের কথা। সারাক্ষণ শুধু একটিই ভয়, যদি সেই লেখা আবার ছিঁড়তে হয়। এভাবেই ভেবেচিন্তে লিখতে হয় সকালের বাংলাদেশের জন্য কবিতা। বাহ, বেশ সুন্দর জুয়েল খান। জুয়েল খান, এটা অদ্ভুত সুন্দর হয়েছে। আপনাকে এই লেখাটা ছিঁড়তে হবে না, এবং আপনি এরপর থেকে যাই লিখবেন কোনো লেখায় ছিঁড়বেন না, আপনি রেখে দেবেন। যদি কিছু হয় না, আবার হয়তো কয়েকদিন পর খুলে বসতে পারেন আপনার ডায়েরিটা, তো তখন ডায়েরির পাতা থেকে গেলে তখন মনে হয় হয়তো কিছু কিছু শব্দ হয়তো চেঞ্জ করা যায়, তো সেটা চেঞ্জ করে লেখাটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। তখন হয়তো মনে হতে পারে যে স্মৃতির পাতায় দু চোখ মেলে দেখো অবশেষ কিছু ফেলে এসেছো কিনা। কিছুই ফেলে আসেননি, স্মৃতির পাতায় যাই লিখে গেছেন সবই রয়ে গেছে, স্মৃতির পাতায় সবই রয়ে গেছে। যাই হোক, পরবর্তী কমেন্টটি পড়ছি। কাজী নূর, আপনি লিখছেন, এফবিতে মাসে প্রায় সবার প্রোফাইল ফটো দেশ সংক্রান্ত। শুধু বিজয়ের মাসেই কি আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করব? ফেব্রুয়ারি মাসে কি আমরা বাংলা ভাষাকে নিয়ে গর্ব করব? শুধু পয়লা বৈশাখে কি আমরা বাঙালি হব? প্রশ্ন একটা খুবই সুন্দর প্রশ্ন রইল, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা সবসময় বাঙালি, আমরা সবসময় আমাদের দেশ, আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতিকে ভালোবাসি, কিন্তু যে বিশেষ কিছু দিনে সেটাকে আমরা আসলে সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। যেমন মাকে ভালোবাসি প্রতিদিন, কিন্তু মা দিবস আসলেই বলি মা তোমাকে ভালোবাসি, বাবা দিবস আসলেই বলি যে বাবা তোমাকে কত প্রয়োজন। তো ঠিক সেভাবে যখন এই উপলক্ষগুলো আসে তখন সেগুলোকে আমরা অনেক বড় করে দেখাই, কিন্তু তার মানে কিন্তু এইটা না যে আমরা বাঙালি হওয়া ভুলে গেছি, দেশকে ভালোবাসতে ভুলে গেছি। আমি
আমি রুনিয়ার মতো করেই বলবো, কিন্তু একটু ভিন্ন শোনাতে পারে। যেমন আপনি বলেছেন আমরা কি শুধু বিজয়ের মাসেই বাংলাদেশকে নিয়ে গর্ব করব? হ্যাঁ, শুধু বিজয়ের মাসেই বাংলাদেশকে নিয়ে গর্ব করব। আমরা কি ফেব্রুয়ারি মাসেই বাংলা ভাষাকে নিয়ে গর্ব করব? আমরা শুধু ফেব্রুয়ারি মাসেই বাংলা ভাষাকে নিয়ে গর্ব করব। পয়লা বৈশাখেই কি বাঙালি হব? হ্যাঁ, পয়লা বৈশাখেই বাঙালি হব, কারণ আমাদের জন্য প্রতিটি দিনই পয়লা বৈশাখ, আমাদের জন্য প্রতিটি দিনই 21শে ফেব্রুয়ারি, আমাদের জন্য প্রতিটি মাসই বিজয়ের মাস। কারণ যে সংগ্রাম করে আমরা বিজয় অর্জন করেছি, যে সংগ্রামের মাধ্যমে আমরা বাংলা ভাষার যে অধিকার, সেই অধিকার অর্জন করেছি, সে শুধু এক মাসের নয়, সে শুধু একমাত্র 21শে ফেব্রুয়ারি একটি দিবসের নয়, আমাদের প্রতিটি দিনের। তাই আমাদের জীবনের প্রতিটি দিনই, প্রতিটি মাসই বিজয়ের মাস, প্রতিটি দিনই বিজয়ের দিন। আর তাই আপনাকে বলছি কাজী নূর, এভাবে একটু ভেবে দেখুন, দেখবেন প্রতিটি দিন অনেক 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 সুন্দর। পরবর্তী কমেন্টে যাচ্ছি। অলিউল ইসলাম, আপনি লিখছেন, শুভ সকাল ভাইয়া এবং আপু, আপনাদের অনুষ্ঠানটি প্রতিদিন দেখি। সকালবেলায় মনটা খারাপ থাকলে এমনিতেই ভালো হয়ে যায়, কিন্তু অফিস থাকার কারণে সপ্তাহের 5 দিন পুরো অনুষ্ঠান দেখার সময় পাই না। অফিস ছুটির 2 দিন পুরোটাই দেখি। অলিউল ইসলাম, অনিল ইসলাম, আপনি অফিস ছুটির মানে আমি বলতে পারছি শুক্র এবং শনি আপনি দেখেন, এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউটিউবে আমাদের এপিসোডগুলো পাওয়া যায়, আপনি যে কোনো সময় বসে সেটা দেখে নিতে পারেন, বাস মনটা এমনি তখন ভালো হয়ে যাবে। একদমই তাই। দর্শক, সময় কিন্তু হয়ে গেল একটা ছোট্ট বিরতি নেওয়ার। যেখানেই আছেন, যেভাবেই বসে আছেন, আমাদের সাথে একটু যুক্ত হবেন, কারণ বিরতির পর ফিরে এসেই আমরা আপনাদের ওয়েদার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন। কথা নাই বলি, কথা যার বলা দরকার এই মুহূর্তে সেটা হচ্ছে আমাদের ওয়েদার আপডেট দেওয়ার জন্য রুবি অপেক্ষা করছে, এবং তিনিই কথা বলবে, আমরা শুধু শুনবো এবং সেটা ফলো করব। গুড মর্নিং রুবি। গুড মর্নিং রুনিয়া এবং জুবাইর, দুজন কি সে 7:30 থেকে কথা বলছো? এখনো তুমি বলছো যে কখন কথা বলার সুযোগ পাবে, তাহলে আমি কি বলবো রুনিয়া? যাই হোক, আমি খুব একটা কথা বলি না, আমি কথা খুবই কম বলি, কথা বলে আমি পছন্দ করি না, কারণ বেশি কথা বলে এটা ঠিক না, অন্যের কানের জন্য এটা ক্ষতিকর। আর কথা কম বলা অনেক ভালো, বেশি কথা বলে বেশি জানতে হয়, বেশি জানতে হলে বেশি পড়তে হয়, বেশি পড়তে গেলে বেশি সময় দিতে হয়, এই জন্য আমি কথা ইদানিং খুব কম বলি। যাই হোক, এই মুহূর্তে কাজের কথাই বলতে চাই, জানিয়ে দিতে চাই পূর্বাভাস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আকাশ, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে, অর্থাৎ আকাশটা শুষ্ক থাকবে দেশের আবহাওয়ায়, এবং রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ঘন কুয়াশা দুটোই পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কোথায় ছিল এবং কত ছিল? সেটা ছিল সাতক্ষীরাতে 28.6 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল তা ছিল রাজশাহীতে 10.4 ডিগ্রি সেলসিয়াস। এবার জানিয়ে দেব সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়টা। আজকে সূর্যোদয় হয়ে গেছে ঠিক 6:31 আমরা দেখতে পাচ্ছি, এবং সূর্য অস্ত যাবে ওই একই সূর্য, আপনি নিশ্চিন্তে থাকেন, 5:12। এবং এবার জানিয়ে দেব বিভাগীয় শহরগুলোর খবর আজকের জন্য। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 23.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 14.7 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা পড়বে আজকে, এমনটাই বলছে, কারণ দিনের শুরুটাও হয়েছে প্রচণ্ড কুয়াশা, যখন বৃষ্টি হয়ে যায় সেরকম একটা অনুভূতি নিয়ে। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে আজকে সেখানে 27.2 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 16.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে 23.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন হতে পারে 10.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে 18.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন হতে পারে 12 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন হতে পারে 15.4 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে 27.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন হতে পারে 15.4 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ শহর আমার হাতে রয়েছে সিলেট, সর্বোচ্চ তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে সেখানে 17 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস, এবং প্রচণ্ড কুয়াশা আপনাকে ঘিরে রাখবে রাত অবধি, সেই সাথে কালকের সকালটাও। তাই গাড়ি নিয়ে বের হবার আগে ফগ লাইট, হেডলাইট এগুলো একটু চেক করে নেবেন প্লিজ, কারণ নিরাপত্তা আপনাকে ঘিরে থাকুক এমন প্রত্যাশা সকালের বাংলাদেশের সবার। আর সেই সাথে টুপি এবং মুজো জোড়া সঙ্গেই রাখবেন, কারণ মাথায় কুয়াশা পড়লে অনেকেরই কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে। সেই ঠান্ডা আপনার কাছ থেকে অনেক দূরে থাকুক, তবে ঠান্ডায় ধোয়া ওঠা 1 কাপ চা আপনার হাতেই থাকুক। সেই চা নিয়ে, চায়ের শুভেচ্ছা নিয়ে আজকের মতো ওয়েদার ডিটেলস শেষ করছি। আর কাল যেহেতু আসছি না, তাই ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, মিস করতেই পারেন আমাকে। এই গানটি হোক কালকে আপনার সঙ্গে আমার জন্য। রুবি, মিস তো আসলে তোমাকে আমি করব, আমি এবং জুবাইর করবো, জুবাইরকেও সাথে নিয়ে নিচ্ছি এটা বলার জন্য, কিন্তু কালকে দেখা হবে না। কিন্তু ওয়েদার আপডেট আজকে যেটা দিলে সেটার জন্য ধন্যবাদ তোমাকে। এবং দর্শক যেভাবে রুবি আমাদেরকে বললো সেটার কথা হচ্ছে যে
হাত মোজা এবং টুপি এই দুটো যদি সাথে থাকে তো খুবই ভালো হয়, এবং পা মোজা যদি থাকে তো সেটাও ভালো। কিন্তু এই সব কিছুর ভালোর মধ্যে যেটা আরেকটা ভালো সেটা হচ্ছে ছবি। আজকে অমিতাভ পাল আমাদেরকে ছবি পাঠিয়েছেন দিনাজপুর থেকে, দেখে নিই তার ছবিটি। কিছু বলার আছে তোমার জুবের? একদমই কিছু বলতে চাই না। শ্রদ্ধা থাকলো যারা ছবি পাঠাচ্ছেন বিজয় মাসের, তাদের জন্য বিজয়ের ছবিগুলো আমাদের পাঠাতে থাকুন আমাদের ফেসবুক পেজে, যার অ্যাড্রেস অনেকবার বলে দিয়েছি। সময় হয়ে গেছে বিরতিতে বিদায় নেয়ার। আজকের মতো এখানেই বিদায় নিব, কিন্তু তার আগে যা বলতে চাই যে আমাদের যমুনা টেলিভিশন প্রতিদিনই ভিন্ন ভিন্ন আয়োজন নিয়ে আপনাদের সামনে থাকে। এমনই একটি আয়োজন আগামীর চোখে, যা তরুণদের নিয়ে নির্মিত এবং সরাসরি আজ প্রচারিত হবে চট্টগ্রাম থেকে রাত 8টা থেকে 9টা পর্যন্ত। দেখার আমন্ত্রণ রইল, কারণ নতুনদের দিক নির্দেশনা এবং নতুন প্রজন্মের জয়গান হয়তো আমরা নতুনভাবে জানতে পারবো। অবশ্যই, এবং এই নতুনদের হাতেই বাংলাদেশ থাকুক সুরক্ষিত, এই কথাতেই আজকে এখানের মতো বিদায় নিচ্ছি।